বছরে ১১ মাসের রুটিন একরকম থাকলেও একটা মাসের রুটিন কিন্তু একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে রমজান মাস। তো আজকে ১ম রমজান আর ১ম রমজানের সেহরি থেকে ইফতার পর্যন্ত যা, যা করলাম সেগুলো নিয়েই আজকের ব্লগটা সাজিয়েছি। আপনারা বেশ কয়েকটা রেসিপিও পেয়ে যাবেন আজকের ব্লগে। আশা করছি সবকিছু মিলিয়ে আজকের ব্লগটা অনেক বেশি ভালো লাগবে আপনাদের। আর সবাইকে মাহে রমজানের অনেক, অনেক শুভেচ্ছা। এবারে রমজান মাস সবার জন্য রহমত আর বরকত নিয়ে আসুক সেটাই কামনা করছি। রমজান মাসে খাবার-দাবারের রুটিন এবং সবকিছু যেমন একটু ব্যস্ততা থাকে তার পাশাপাশি যেহেতু আমি বিজনেস করি আমার বিজনেসেরও প্রচুর চাপ থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে। আশা করছি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ১ম রমজানের জন্য আগেই একটু রাতের বেলা প্রিপারেশন নেয়া হয়। মানে সেহরির প্রিপারেশন। তো দেখা যায় প্রত্যেকবারই রমজানের আগের দিন যখনই চাঁদ ওঠে এবং ঘোষণা হয় যে আগামীকালকে থেকে পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে, তখন রান্নাবান্নাটা একটু আলাদা করেই রাত্রেবেলায় করা হয়। এটা আসলে আম্মুকে দেখে বা আমার শাশুড়িকে দেখেই শেখা। তো সেই অনুযায়ী রান্নাবান্না করে নিচ্ছি। এখানে হচ্ছে সবজি রান্না করছি, একটা রুই মাছ রান্না করলাম। আর এরপরে হচ্ছে গিয়ে মুরগির মাংস রান্না করব। আর ডাল তো থাকবেই। তো ১ম রমজানে দেখা যায় এমনিতেও কিন্তু সেহরিতে সেইভাবে খাওয়া যায় না। কারণ ওইটা তো আর অভ্যাস থাকে না। আস্তে, আস্তে কিন্তু আবার ২-৪ দিন পরে ঠিকই অভ্যাস হয়ে যায়। এরপরে মুরগির গোশতটাও রান্না করে নিলাম। আর সেটা ডিটেইলস এ ভিডিও করিনি। আমি আসলে অন রেখেছিলাম। বাট কখন যে মানে ফোন বন্ধ হয়ে গেছে আমি আর খেয়ালই করিনি। আর আপনাদেরকে এখন একটা মজার জিনিস দেখাই। সবসময় তো আবরারকে বিভিন্ন বায়না করে আমারই খাওয়াতে হয়। আর আজকে আবার দেখেন সুন্দর করে আফিফ বলতেছে সে তার ভাইয়াকে খাওয়ায় দিবে। তো এটা আবার একটু রেকর্ড করলো। আর সে আবার একটু ফাঁকে সুযোগ পেয়ে মোবাইলও দেখছে আবরার। তো এরপরে হচ্ছে বসে পড়লাম সেহরি খাওয়ার জন্য। মানে আর ভিডিও করিনি, রাত্রে ঘুমিয়ে গিয়েছিলাম। তো সেহরিতে একদমই আসলে ওভাবে খেতে ইচ্ছা হচ্ছিল না। বাট মনে হচ্ছিল সারাদিন তো আসলে রোজা থাকতে হবে। তো সেহরিতে একটু খাওয়া দরকার। আর এরপরে হচ্ছে গিয়ে দুধ খেয়ে নিয়েছিলাম। আর চিনিটার মধ্যে একটু ময়লা ছিল। দুধের মধ্যে কেমন যেন একটা ময়লা হয়ে গেল। তো যাই হোক এর পরের দিন একদম দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম। কারণ রমজান মাসে দেখা যায় যে সকালবেলা একটু ঘুম থেকে উঠতে দেরি হয়। বা দেরি করেই উঠি। তারপরে এখানে হচ্ছে গিয়ে বাঁধাকপি, গাজর আর পেঁপে একসাথে করে সিদ্ধ দিয়ে দিলাম। প্রেশার কুকারে একটা সিষ দিয়ে নিব। আর এখানে কিছু মাংস হচ্ছে হালকা লবণ দিয়ে আর গোলমরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো সেগুলো একটু ছেঁচে নিচ্ছি। আর কাটা কাটা বলতেছি হাড়ের অংশগুলো আলাদা করে নিচ্ছি। এটা দিয়ে হচ্ছে গিয়ে একটা পুরের মতো তৈরি করব, যেটা দিয়ে আজকে হচ্ছে একটা পিঠা তৈরি করব। এই পুরটা দিয়ে নুডলস রান্না করলেও খুব মজা লাগে অথবা রোলও বানানো যায়। তো যাই হোক এখানে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কাঁচামরিচগুলো একদম মিহি করে কুচি করে দিয়েছি যাতে করে আফিফ আবরারও খেতে পারে আর অল্প পরিমাণেই দিলাম। আর বেশি ঝাল হলে আবার খেতে পারবে না। তো এটা একটু সুন্দর করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আদা বাটা, রসুন বাটা, তারপর হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে দিব অল্প, অল্প করে। আর অনেকটা হচ্ছে টমেটো কেচাপ দিয়ে দিব। এবং দিয়ে দিব একটু সয়া সস। তো এগুলো দিয়ে ভালো মতো মসলাটা কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে এখানে মাংসগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে হচ্ছে একটু গরম মসলার গুঁড়োও এড করে দিয়েছি। আর এরপরে সবজিটা যে শীষ দিয়ে নিয়েছিলাম একটা ওইটাও দিয়ে দিলাম। আর এভাবে আসলে ভাজি তৈরি করে নিলে বা পুরটা রেডি করে নিলে এত মজা হয়। আপনি রোল তৈরি করেন বা নুডলসের মধ্যে দেন বা যেকোনো কিছুর মধ্যে। কিছুটা কর্নফ্লাওয়ার এখানে পানি দিয়ে গুলিয়ে আমি দিয়ে দিচ্ছি। আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও দিতে পারেন। আর অল্প একটু টেস্টিং সল্ট দিয়েছি যাতে করে এটার টেস্টটা একটু ভালো আসে। তো এরকম একটু আঠালো টাইপের হবে আরকি। তো আমি নামানোর আগে আবার একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে চালের রুটি তৈরি করার জন্য যেরকম কাই করা হয় ঠিক সেইভাবেই কাই করে রুটির মতো বেলে নেওয়া হইছে। আর এগুলো একটা শেপ দিয়ে হচ্ছে গোল, গোল করে কেটে নেওয়া হয়েছে। এখন এগুলো হচ্ছে অনেকটা কুলি পিঠা যেভাবে তৈরি করে ঠিক সেইম ভাবে পুরটা ভরে আমি কুলি পিঠার মতোই ডিজাইনটা করে নিব। তো ডিজাইন ওইভাবে না করতে পারলেও সমস্যা নেই। সাইডের বর্ডারটা জাস্ট চাপ দিয়ে আটকে নিলেই হয়। তো ডিজাইন যে করতে হবে এমনটা না বা চাইলে কাঁটা চামচ দিয়েও কিন্তু ডিজাইন করে নেয়া যায়। আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে এখানে কিন্তু ময়দা দিয়েও সেইম ভাবে পিঠাটা তৈরি করে নিতে পারেন। তবে ২ টার টেস্ট আসলে ২ রকম আসবে। চালের গুঁড়াটা বেশি ক্রিসপি হয় আর খেতে বেশি ভালো লাগে আরকি। তো এদিকে আফিফ ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে সে যখন দেখেছে আমাকে পিঠা বানাতে বলতেছে, "আম্মু কি পিঠা বানাইতেছো?" মানে অনেক প্রশ্ন তার। তো বললাম যে, "চাঁদ পিঠা।" ১ম এ ও বলতেছে, "এটা কি নৌকা পিঠা?" মানে এটা নৌকার মতো দেখতে। তো এরপরে পিঠাগুলো আবার একটু ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখলাম। কারণ যেহেতু চালের গুঁড়া না হলে কিন্তু ফেটে যাবে। আর একটু বেশি করেই বানাচ্ছি তাহলে দেখা যাবে যে ২-১ দিন ইফতারে হয়ে যাবে।
আর এই তো পিঠাগুলো আমি একে, একে বানিয়ে নিচ্ছি। কয়েকটা আবার হচ্ছে গিয়ে ত্রিভুজ আকারেও বানিয়ে নিয়েছি। তো এরপরে একটা বক্সের মধ্যে সুন্দর করে কিন্তু এই যে প্লাস্টিক দিয়ে মানে কয়েকটা পার্ট করে, করে আমি রেখে দিয়েছি। এভাবে আপনি ডিপ ফ্রিজে রেখে দিলেই হবে। আর যখন ভাজবেন, ভাজার ঠিক ২-৩ মিনিট আগে বের করে সাথে, সাথে আপনার ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আর পিঠার টেস্ট একদম সেইমই থাকে। আর শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে বানালে অনেক সময় পিঠাটা হচ্ছে গিয়ে ভাজার সময় ফেটে যেতে পারে। তো চাইলে একটু ময়দাও এখানে এড করে দিতে পারেন। বাট আমরা আসলে কাই করার সময় ভুলে গেছিলাম। তো ময়দা আর দেয়া হয়নি। তবে মানে অনেক বেশি ভালো হয়েছিল। তো আফিফ বলতেছে, "আমাকে একটা দাও তো।" তো এজন্য ওকে একটা ইফতারের আগেই ভেজে দিচ্ছি যে, "ঠিক আছে তুমি খেয়ে দেখো কেমন হয়েছে।" তো আফিফ বলতেছিল, "খুব মজা হইছে।" আর গতবার তো ইফতারের বিষয়টা আফিফ খুব ভালোভাবে বুঝেছে। তো সে এবারও বলতেছে, "এবারও কি আমরা ইফতার করব সবাই একসাথে?" তো যাই হোক এখানে আমি হচ্ছে দুধ নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি। আর এবারে চিনিটা না কেমন যেন ময়লা ছিল। মানে দিলেই কেমন ময়লার মতো বের হচ্ছিল। বাট যেহেতু বাজার থেকে নিয়ে আসছে এখন আবার এটা চেঞ্জ করাও ঝামেলা। তো সেইজন্য এই চিনিই দিচ্ছি। স্বাদমতো দিয়ে দিলাম লবণ। আর এরপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে কাস্টার্ড পাউডার। তো এটা আপনারা পরিমাণ মতো দিবেন যেরকম ঘন আপনারা তৈরি করেন। তো এইভাবে দেখা যায় ফল দিয়ে আর হচ্ছে চিড়া দিয়ে প্রতি রমজানে আমরা একটা কাস্টার্ডের মতো তৈরি করে খাই। আর ঠান্ডা, ঠান্ডা এতে খেলে খুবই মানে সতেজ লাগে। আ যদিও এখন বাসায় কম বেশি সবার ঠান্ডা এজন্য আর বরফ দেয়া হয়নি। তো এটা আমি চুলায় বসিয়ে দিলাম। আর এটা কিন্তু অবশ্যই ঠান্ডা দুধের মধ্যে আগে চিনি, লবণ তারপরে হচ্ছে কাঁসার পাউডারটা মিশিয়ে নিবেন। না হলে গরম দুধে দিলে এটা কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। আর এটা অনবরত নেড়ে আপনাকে হচ্ছে ৩-৪ টা বলক করে নিলেই কিন্তু হয়ে যাবে। কাস্টার্ডটা রেডি হয়ে যাবে। তো এটা একটু আগেভাগেই রেডি করছি যাতে ইফতারের আগে, আগে এটা মানে ঠান্ডা হয়ে যায়। তো মোটামুটি একটু ঘন করেই নামিয়ে নিয়েছি। বেশি ঘন করিনি কারণ এর মধ্যে চিড়াও দিব। তো সেইজন্য। তো এদিকে আবার ছোলা, তারপরে হচ্ছে আলু এগুলো সিদ্ধ করা হয়ে গেছে। বেগুনের জন্য বেগুন কাটাও হয়ে গেছে। আর দুপুরের মানে দুপুর বলতেছি কেন, রাতের জন্য রান্নাবান্নাও হয়ে গেছে সেটা আর দেখালাম না। আর এদিকে হচ্ছে আম্মু ছোলা ভুনা করেছে। আম্মুর হাতের ছোলা ভুনা অনেক মজা হয়। আর ফল-টলও সবকিছু কাটা-টাটা হয়ে গেছে। এটা দিয়েই হচ্ছে গিয়ে কাস্টার্ডটা রেডি করব। আর আমার পাশে হচ্ছে আবরার সোনা আছে। ওর একটু ঠান্ডা লাগছে। বাসার কম বেশি সবার একটু ঠান্ডা তো এর জন্য কাশি দিচ্ছে আরকি। তো কাজটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঘন হয়ে যাবে। তাই এটা একটু পাতলা করেই বানানোর ট্রাই করবেন। এই যে দেখেন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। আর এদিকে আমি বেসনটাও চেলে নিচ্ছি। আর বেসনের যে মিক্সটা সেটাও আজকেই রেডি করে ফেলবো। তাহলে অন্যান্য দিন বানাতে একটু ইজি হবে। তো এখানে আমি হচ্ছে চালের গুঁড়া মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিব ময়দা। আ তো ময়দা আর চালের গুঁড়াটা ভালো করে এটার সাথে মিশিয়ে নিলাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া। তো আজকে আর হলুদের গুঁড়া দেইনি। হলুদের গুঁড়া না দিলে নাকি বেশি মুচমুচে হয়। তো সেইজন্য আরকি দেখতেছি কি হয়। দিয়ে দিলাম লবণ। আর মনে হলো মরিচটা একটু কম হয়েছে তাই আরেকটু দিলাম। আর যেহেতু অল্প করেই বানাচ্ছি তাই লবণটা দিয়ে দিয়েছি। আপনারা বেশি দিনের জন্য বানালে লবণটা মানে দিবেন না। পরবর্তীতে মিশিয়ে নিবেন আরকি। আর এখানে হচ্ছে গিয়ে বেকিং পাউডারও দিয়ে দিলাম। বেকিং পাউডারের কথা মনে ছিল না। আমি হচ্ছে এখানে ০.৫ কেজির মতো বেসন রেডি করে নিয়েছি। আর বেসনের ৪ ভাগের ১ ভাগ চালের গুঁড়া এবং ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ময়দা দিয়ে নিয়েছি। তো যাই হোক এরপরে অন্যান্য উপকরণ তো বলেই দিলাম। তো বয়মে ভরে রেখে দিলাম। আর আজকে যতটুকু লাগবে অতটুকু নিয়ে একটু পানি দিয়ে হচ্ছে গুলিয়ে নিচ্ছি। আর বেসনটা চেষ্টা করবেন বেগুনি বা আলুর চপ ভাজার ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা আগে গুলিয়ে রাখতে। আর একটু ভালো করে এভাবে ফেটিয়ে নিতে। এতে করে বেসনের মধ্যে খুব সুন্দর একটা বাতাস ক্রিয়েট হয়। আর সেই সাথে, সাথে ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে ওঠে। আর এভাবে আঙুল দিলে যখন চারদিক থেকে ভালোমতো কোট হয়ে যাবে তখন বুঝবেন যে বেসনটা ঠিকঠাক মতো আপনার গোলানো হয়ে গেছে। তো এরপরে এখানে আমি হচ্ছে কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। আর ১ম এ হচ্ছে গিয়ে পিঠা ভেজে নিবো। পরে হচ্ছে গিয়ে বেগুনি ভেজে নিবো। আর পিঠাগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা একদম কমিয়ে দিবেন। কারণ যেহেতু এটা চালের গুঁড়ি দিয়ে বানানো আবার ব্যাটারটাও কিন্তু বেশ অনেকটা মোটা। তাই একটু সময় নিয়ে অল্প আঁচে ভাজতে হবে। আর ভাজার সময় কিন্তু হালকা পাতলা একটু ফেটে যেতে পারে। যেহেতু এটা সম্পূর্ণ চালের গুঁড়ি দিয়ে বানানো। সো টেনশনের কোনো কারণ নেই। আর যদি ফাটাটা এড়াতে চান তাহলে এখানে একটু ময়দা দিয়ে দিবেন গোলানোর সময়। মানে যখন কাইটা করবেন আরকি। কিন্তু ময়দা দিলে আবার এত বেশি মুচমুচে হবে না। তো যাই হোক এরপরে আমি হচ্ছে গিয়ে বেশ অনেকগুলো পিঠাই ভেজে নিলাম আমাদের ইফতারে যেরকম পরিমাণে লাগবে ওই পরিমাণে। আর এরপরে হচ্ছে একে, একে বেগুনিগুলোও ভেজে নিচ্ছি। আর যেভাবে বেগুনির মিক্সটা তৈরি করলাম এভাবেও তৈরি করে দেখবেন খুব ভালো হয় খেতে বেগুনি। আর গোলানোটা যদি একদম পারফেক্টলি হয় তখন কিন্তু বেগুনগুলো একদম সুন্দরভাবে কোট হয়ে যায় এবং খুবই মুচমুচেও হয় খেতে। তো আজকে যেহেতু বেগুনি করছি এজন্য আর আলুর চপ করিনি। দেখা যায় একসাথে সব আইটেম হলে না মানে খাবার মনে হয় যে রুচি কমে যায় আর জিনিস ওয়েস্টও হয়। তো সেইজন্য
অল্প অল্প জিনিস করাটাই বেটার। আর এদিকে হচ্ছে আফিফ আবরারও অপেক্ষা করছে কখন ইফতার শেষ হবে, আর আবরার হচ্ছে ঘুম থেকে উঠেছে, তার বাবার কোলে ওঠার বায়না ধরছে। তুমি কয়টা রোজা রাখছো বাবা? দুইটা রোজা। আজকে তো একটা রোজা, তুমি দুইটা কিভাবে রাখলা? আবার কালকে হবে। ও কালকে হইলে তারপর না দুইটা হবে। দুপুরে কি দিয়ে ভাত খাইছো বা? গোস্ত আলু দিয়ে ভাত খেয়ে রোজা রাখছো? আর সকালে কি খাইছো? সকালে কি খাইছো মনে করো? না, ডিম পিজা। ডিম পিজা খাইছো আর দুপুরে খাইছো গোস্ত আলু দিয়ে ভাত। এগুলা খেয়ে তুমি রোজা রাখছো না? এটা এটা 20 টাকা। ঠিক আছে। তো এখানে আমাদের পরিমাণ মতো চিড়া হচ্ছে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি, আর আলাদা করে পানি দিয়ে ভিজাইনি, কারণ এই চিড়াগুলো এমনিতেই অনেক নরম থাকে। তো এখানে এখন হচ্ছে ফল মিক্সড করে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের মিষ্টি ফল এখানে অ্যাড করতে পারেন। তো দিয়ে দিচ্ছি তরমুজ, আপেল, কলা আর হচ্ছে আঙুর ফল। তো এগুলো দিয়ে খুব ভালো করে আমি হচ্ছে হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি, মানে কচলিয়ে না, যাতে ভেঙে না যায় আর কি। তো হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি, এরপরে এখানে হচ্ছে কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কাস্টার্ডটা ফ্রিজে রেখে ঠান্ডা করে দিতে পারেন, তাহলে মানে খেতে বেশি মজা লাগে, বাট আমাদের যেহেতু ঠান্ডা তাই আজকে আর আমরা ফ্রিজে রাখিনি। আর উপর থেকে কিছু ফল দিয়ে একটু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি, এখানে চাইলে বাদামও অ্যাড করতে পারেন বিভিন্ন ধরনের। আর সাথে হচ্ছে গাজরও কিন্তু দিয়েছি, আর এটার মধ্যে বরফ কুচি দিলেও খেতে অনেক ভালো লাগে। আর বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, তো একে একে ইফতারের সব আইটেমই রেডি হয়ে গেছে, সেগুলো একটু রেডি করে নিচ্ছিলাম আর কি। আর বেগুনিগুলো খুবই সুন্দর হয়েছে, একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই ছিল আলহামদুলিল্লাহ আমাদের ইফতার। তো প্রথম রমজান দেখে একটু সুন্দরভাবে সবকিছু করা হয়েছে, আস্তে আস্তে হয়তো আরো কমিয়ে দেওয়া হবে, কারণ সারাদিন না খেয়ে থাকার পরে হঠাৎ করে ভারী অনেক খাবার একসাথে খেয়ে ফেললে এটা আসলে আমাদের শরীরের জন্য আরো বেশি ক্ষতি হয়। তো যাই হোক, আমি এখানে তোকমা দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন হচ্ছে তোকমা দিয়ে দিচ্ছি। আর মোটামুটি সবকিছুই রেডি করে নিয়েছি। আর এখান থেকে তুলে 1 চামচ আবরারকে দিলাম, যে বললাম বাবা খেয়ে দেখো তো মিষ্টি হয়েছে নাকি। আর সূর্য প্রায় ডুবি করছে, মানে একটা রমজান কিন্তু দেখতে দেখতে চোখের পলকে চলে গেল আর কি। আর আজান দিয়ে দিবে কিছুক্ষণের মধ্যেই, তো আগে ভাগে ইফতার রেডি করে ফেললে হয় কি একটু রিল্যাক্সে বসা যায় সবকিছু নিয়ে। আর ইফতারের আগ মুহূর্তে ইফতার সামনে নিয়ে দোয়া করলে সেই দোয়াটা নাকি কবুল হয়। মামা দেব আজান দিতেছি না কেন? কেন মাগরিব আজান দিয়ে কি করবে তুমি বাবা? আরে আরে আপনি তুমি কোনটা খাবা? বেগুন খাবা? ওইটা ওইটা খাবে, মজা ওইটা ওইটা। আর আফিফ হচ্ছে অপেক্ষা করতেছে কখন মাগরিবের আজান দিবে আর কখন সে ইফতার করতে পারবে। তো এরপরে এই তো আমরা বসেছি ইফতারের জন্য সবাই মিলে একসাথে। আর আজকে আফিফ আবরারও বিকেলে ঘুমায়নি, আবরার একটু ঘুমিয়েছিল, সে ঘুম থেকে উঠে আবার একটু কান্নাকাটি ঘ্যান ঘ্যান করছিল। তো যাই হোক, ওদেরকে আর জোর করে ঘুম পাড়াইনি, ভাবলাম যে প্রথম ইফতারটা আমরা সবাই মিলে একসাথেই করি। আর দুজনকে নিয়ে একসাথে ইফতার করতে গেলে মানে সেই তুলকালাম কাণ্ড শুরু হয়ে যায়, সে বলে ওইটা নিবে, সে বলে এইটা নিবে, আর আবরার তার বাবার কোল থেকে নামবেই না কিছুতে। তো বাবার কোলে বসেই সে দেখাই দিচ্ছে ওটা নিবে এটা নিবে। তারপরও আলহামদুলিল্লাহ ওদেরকে নিয়ে আজকের ইফতারটা শেষ করলাম। আর বাচ্চাদের কিন্তু দেখা যায় ইফতার বা একসাথে খেতে বসলে ওরা কিন্তু আমাদের কাছ থেকেই সবকিছু আসলে শিখে, বা ধর্মীয় যে কোনো জিনিস বলেন বা এমনিতে যে কোনো সামাজিক জিনিস বলেন, সবকিছু কিন্তু ওরা পরিবার থেকেই আস্তে আস্তে শিখে বা সেভাবেই বড় হয়ে ওঠে। তো ইফতার শেষ করে একটু চা খেয়ে নিলাম, আর আমি মাঝখানে একটু ঘুমও দিয়েছিলাম। এরপরে রেডি হয়ে নিলাম হচ্ছে গিয়ে ড্রেসের লাইভের জন্য। তো এই ড্রেসটা নিয়ে অলরেডি আমি ভিডিও দিয়েছিলাম, আর এই ড্রেসের আবারও হচ্ছে গিয়ে আজকে লাইভ করলাম, কারণ এটার সাথে সিমিলার আরো অনেকগুলো ড্রেস এসেছে। তো সেগুলো নিয়ে লাইভ করলাম, আর আপনাদেরকেও এক ঝলকে ড্রেসগুলো দেখিয়ে দিলাম। এরপরে হচ্ছে কটন ব্লকের শাড়ি নিয়ে লাইভ করেছিলাম। তো খুব সুন্দর সুন্দর কটন ব্লকের মধ্যে কিছু শাড়ি এসেছে, সেগুলো নিয়ে লাইভ করলাম। আর এগুলোর জন্য কিন্তু আমার আলাদা একটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, তাহা বাই তামান হ্যান্ডিক্রাফট নামে। তো সেই পেজের এবং চ্যানেলের লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর তাছাড়া আপনারা হচ্ছে এই সুন্দর সুন্দর শাড়ি এবং ড্রেসগুলো অর্ডার করতে চাইলে আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু নক করতে পারেন। আর আমি খুব সুন্দর একটা সাদা শাড়ি পরেছিলাম লাইভের জন্য। আর আসলে রোজা থেকে সবকিছু শেষ করে আবার লাইভ করা খুবই কষ্টের, কিন্তু তারপরেও যেহেতু ঈদের সামনে আসলে এখন তো বিজনেস করতে হবে, পরবর্তী সময় একটু ঝিমালেও চলবে। আর খুব সুন্দর সুন্দর মণিপুরি শাড়িও এসেছে একেবারে রিজনেবল প্রাইসে, এগুলো একেবারে পাইকারি প্রাইসে হচ্ছে আমরা দিচ্ছি আপনাদেরকে। অন্যান্য জায়গায় আপনারা এই শাড়িগুলো যেই প্রাইসে পাবেন তার থেকে বলা যায় যে অনেক কমে আমাদের কাছ থেকে পাবেন। তো
তো খুব সুন্দর, সুন্দর কালার কম্বিনেশনে ছিল। আপনাদেরকে এক ঝলকে একটু দেখিয়ে দিলাম। কারণ অনেকেই আছেন যারা আমার ব্লগ দেখেন, তারা ব্লগ দেখেই কিন্তু সেখান থেকে স্ক্রিনশট দিয়ে WhatsApp এ অর্ডার করেন। তো যাই হোক, এই যে লাইভ একটা শেষ করলাম, আরেকটার জন্য আবার রেডি হলাম। আর একটু বসে, বসে ফাঁকে আবার একটু চা খেয়ে নিলাম। তো এই সময় আফিফের আব্বু ভিডিও করছিল আর এখানে ফোনে যেন আবার কি করছিলাম। তো যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে এগুলো আবার গুছগাছেরও তো একটা ঝামেলা থাকেই। তো এরপরে মণিপুরি শাড়িরও লাইভটা করে নিলাম। আর আমার পরা শাড়িটাও খুবই সুন্দর ছিল, পিঙ্ক কালারের মধ্যে। আপনারা এই শাড়িগুলো নেয়ার জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন। সবকিছু মিলিয়ে ১ম রমজানটা আমাদের আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। আর আশা করছি আপনাদেরও ভালো কেটেছে। কেমন কেটেছে কমেন্ট করে জানাবেন। আর সবার জন্য অনেক, অনেক দোয়া আর শুভকামনা রইলো। আমার জন্য অনেক, অনেক দোয়া রাখবেন। আর রমজান মাস হচ্ছে সংযমের মাস। আমরা আমাদের কথাবার্তা, খাবার-দাবার থেকে শুরু করে সবকিছুতেই যাতে সেই সংযমটা ধরে রাখতে পারি। লাইভ শেষে শাড়িগুলো নিজেই গুছিয়ে নিচ্ছি। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজ ফলো করেননি, তারা অবশ্যই করে দিবেন। আর অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।